সাত সিটের বোটটি খুব সুন্দর। ড্রাইভিং সিটের পেছনে ৬টি সিট বৃত্তাকারে সাজানো, মাঝখানে একটা নিচু গোলাকার টেবিল। চেয়ার ও টেবিল সবই ক্লোজ করে মেঝেতে ফেলে রাখা যায়। তখন বোটটি কার্গো বোট হয়ে দাঁড়ায়। আবার চেয়ার টেবিল আনফোল্ড করলেই সুন্দর ট্যুরিস্ট বোট হয়ে দাঁড়ায়। বোটের ইঞ্জিনে ডাবল সাইলেন্সার লাগানো, কোনো শব্দই হয় না। নিঃশব্দে তীরের মতো এগিয়ে চলে বোটটি। আহমদ মুসার কথা শেষ করার পর একটা নীরবতা নেমেছিল। নীরবতা ভাঙল শাহবানু। শাহবানুর মা বলল আহমদ মুসাকে উদ্দেশ্য করে, বেটা, আমাদের দুর্ভাগ্যের খবর তুমি কিভাবে পেয়েছিলে, কখন পেয়েছিলে? গতকাল বিকেলে আমি সুষমা রাওয়ের কাছে টেলিফোন করেছিলাম। আমার টেলিফোন পেয়ে সে কাঁদতে শুরু করে এবং বলে আপনারা কিডন্যাপড হয়েছেন। সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি যে কারা এই কাজ করেছে। গতকাল বিকেলে আরেকটা বড় ঘটনা ঘটে গ্রিন ভ্যালিতে। আপনাদের যারা কিডন্যাপ করেছিল তাদেরই ১২ জন লোক পর্যটকের ছদ্মবেশে গিয়েছিল গ্রিন ভ্যালিতে আমার খোঁজে আমাকে ধরে আনার জন্যে। তাদের সাথে সংঘর্ষ হয়, তারা সবাই মারা যায়। তাদেরই একজনের মোবাইল থেকে শঙ্করাচার্যের টেলিফোন নম্বর পাই। সন্ধ্যার পরে এই তাকে টেলিফোন করে আপনাদের বিষয়ে জানার জন্যে। সে কথা বলার সময় হুমকি দেয়, আজ সকাল ৮টার মধ্যে আমি তাদের হাতে আত্মসমর্পণ না করলে সে আপনাদের ক্ষতি করবে। তাই রাতেই চলে এলাম, যাতে সকাল ৮টার মধ্যে তাদের কাছে পৌঁছা সম্ভব হয়। কিভাবে এলে? এই বোট নিয়ে, বলল শাহরাবানু। ওরা খুব ভালো লোক। আমি শঙ্করাচার্যের হাতে আটকা পড়লে বোট ওরা কোনোদিনই আর ফিরে পাবে না জেনেও অত্যন্ত মূল্যবান বোটটি আমাকে দিয়েছে, যাতে ঠিক সময় আমি পৌঁছতে পারি এখানে, বলল আহমদ মুসা। ওদের কথা কিছুই শোনা হয়নি, কিন্তু তার আগে বলো, আমাদের রেখে চলে যাওয়ার পর হঠাৎ তুমি নীরব হয়ে গেলে কেন? না এলে, না টেলিফোনও কোনো যোগাযোগ করলে। মাত্র গতকাল সুষমার সাথে তোমার যোগাযোগ হলো কেন? বলল শাহরাবানু। মাঝখানে শঙ্করাচার্যের সাথে তাদের হাতে বন্দী হয়েছিলাম। তারপর অসুস্থ হয়ে পড়েছিলাম। যখন আহমদ মুসা কথা শেষ করতে পারল না। আহমদ মুসার কথার মাঝখানে শাহবানু বলে উঠল, বন্দী হয়েছিলে শঙ্করাচার্যের হাতে? শাহবানুর কণ্ঠে উদ্বেগ। আহমদ মুসার উত্তর দেওয়ার আগে কথা বলল শাহরাবানু। বলল, কি অসুখ হয়েছিল তোমার? নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছিল। শাহরাবানুর কণ্ঠেও উদ্বেগ। হ্যাঁ, খালাম্মা, আহত হয়েছিলাম একটু। আমি যাচ্ছিলাম রসদ্বীপে আহমদ শাহ আলমগীরের খোঁজে। সাগর থেকে ওরা আমাকে বন্দি করে হেলিকপ্টার নিয়ে যায়। ওদের বন্দিশালা থেকে পালাতে গিয়ে কাঁধে গুলি খেয়েছিলাম। ওরা আমার পিছু লেগেছিল গাড়ি ও হেলিকপ্টার নিয়ে। অনেক দূর পাহাড়ি এলাকায় যাবার পর ওরা আমাকে আগে ও পেছনে গাড়ি ও উপর থেকে হেলিকপ্টার দিয়ে ঘিরে ফেলে। এই অবস্থায় গাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে নামা ছাড়া উপায় ছিল না। ঘন জঙ্গলে অবিরাম খোঁজার কষ্ট এড়াবার জন্যে ওরা সংজ্ঞালোপকারী গান বোমা ছোড়ে জঙ্গলে। তখন আমি সংজ্ঞা হারাই। আহমদ মুসা একটু থামল, কিন্তু থামতেই উদ্বিগ্ন হয়ে উঠল শাহবানু। আপনি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন? আবার ধরা পড়লেন আপনি? না, আমাকে ওরা সংজ্ঞাহীন অবস্থায় ধরে এনেছিল বটে, কিন্তু ধরে নিয়ে যেতে পারেনি। তোমাদের তার নাম বলেছি। আমি যাকে বড় বোন বলেছি সেই ডাক্তার সুস্মিতা বালাজির স্বামী ড্যানিশ দেবানন্দ রাও আমাকে সেখান থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেছিলেন। পরে আমি তাদের কাছে শুনেছিলাম ড্যানিশ দেবানন্দ কোনো কাজে ওই এলাকার পাহাড়ে গিয়েছিলেন। তিনি এক জায়গায় বসে ওদের আমাকে তাড়িয়ে নিয়ে আসা, আমার জঙ্গলে পালানো, ওদের সংজ্ঞালোপকারী গ্যাস বোমা ছোড়া, আমার সংজ্ঞাহীন হয়ে পড়া, ওদের আমাকে ঘিরে ধরে নিয়ে আসা সবই চোখে দূরবীন লাগিয়ে দেখেছিলেন। তারপর তিনি পাহাড় থেকে নেমে আমাকে উদ্ধার করে নিয়ে যান। আমার সংজ্ঞাহীন অবস্থায় ডাক্তার সুস্মিতা বালাজি আমার গুলিবিদ্ধ স্থানে অপারেশন করেন। আমাকে কয়েকদিন ওরা নড়াচড়া করতে দেননি। সুষমা রাওয়ের মোবাইলে তার কোনো সাড়া পাচ্ছিলাম না। শেষে দ্বিতীয় আরেকটি মোবাইলের নাম্বার মনে পড়ে যায়। সেটাই গতকাল বিকেলে তাকে ফোন করে পেয়ে যায়। তারপরের ঘটনা সব কিছুই তো বলেছি। তোমার এত বিপদ গেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে তুলেছেন।
তোমার বোন মেয়েটা সত্যিই ডাক্তার? বলল শাহবানুর মা সাহারা বানু। জি, তিনি এমবিবিএস ডাক্তার। গ্রিন ভ্যালি কি আসলেই জঙ্গল? শাহবানু বলল। হ্যাঁ, একেবারে পুরোপুরি জঙ্গল। কিন্তু জঙ্গলে থাকেন কেন ওরা? শাহবানুই প্রশ্ন করল। সে অনেক কাহিনী। দুজনেই খুব বড় ঘরের ছেলে মেয়ে। বোন সুস্মিতা বালাজি ডাক্তার এবং তার স্বামী ড্যানিশ দেবানন্দ একজন ইঞ্জিনিয়ার। তিনি একজন বিপুল বিত্তশালী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের মালিকের ছেলে। নিজেও চাকরি করতেন পোর্ট ব্লেয়ার সরকারের অধীনে। সৎ অফিসার ছিলেন। তার সততায় কাল হয়ে দাঁড়ায়। ওই শঙ্করাচার্যরা তার চরম বৈরী হয়ে দাঁড়ায়। একদিন একসাথে তার ড্যানিশ দেবানন্দের পিতা মাতাকে খুন করে। কৌশলে খুনের দায় চাপিয়ে দেয় ড্যানিশ দেবানন্দ ও সুস্মিতা বালাজির উপর। প্রাণ বাঁচাবার জন্যে দেবানন্দ তার পিতার সহায় সম্পদ শঙ্করাচার্যদের হাতে তুলে দিয়ে জঙ্গলে আশ্রয় নেয়। সেই থেকে আজ ২০ বছর ওরা জঙ্গলে। আরেকটা বড় সুখবর তোমাদের জন্য, সেটা হলো সুস্মিতা বালাজি মানে আমার পাতানো বড় বোন, তোমাদের সুষমা রায়ের ফুফাতো বোন। তারা মহারাষ্ট্রের একই গোষ্ঠীর মেয়ে। আহমাদ মুসা বলল। কি বলছেন ভাইয়া, এটা সত্যি? বলল শাহবানু। তার চোখে আনন্দ ও বিস্ময়। সত্যি। তবে সুস্মিতা বালাজির কথা সুষমা রায়ের মনে আছে কিনা জানি না, কিন্তু তার মা সুস্মিতা বালাজিকে খুব ভালোবাসতেন। এখনও ভালোবাসেন নিশ্চয়, আহমাদ মুসা বলল। বুঝতে পারলাম না, মামাতো ফুফাতো বোন অচেনা হবে কিভাবে? বলল সাহারা বানু। এর পেছনে অনেক কাহিনী আছে। সুস্মিতা বালাজি সুষমা রাওদের বোম্বের বাসায় থেকে মেডিকেল কলেজে পড়ত। সুষমা রাও বয়স যখন 1 বছর, তখন সুস্মিতা বালাজি মেডিকেল কলেজের শেষ বর্ষে পড়াকালে ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র ড্যানিশ দেবানন্দকে পরিবারের বাধা সত্ত্বেও বিয়ে করে। বনিয়াদি ব্রাহ্মণ পরিবারের মেয়ে ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করায় পরিবার তার সাথে সম্পর্ক ছেদ করে। আজ 20 বছর হল তার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ কিংবা সম্পর্ক নেই সুস্মিতা বালাজির। সুষমা রাও তাকে চিনবে কি করে? ড্যানিশ দেবানন্দ কেমন ভিন্ন জাতের ছেলে? তারাও তো হিন্দু নাম দেখছি, বলল শাহবানুর মা সাহারা বানু। সুস্মিতা বালাজিকে বিয়ে করার সময় ড্যানিশ দেবানন্দ হিন্দু ধর্ম গ্রহণ করে, কিন্তু পিতার দিক থেকে সে পার্সি এবং মায়ের দিক থেকে থাই বৌদ্ধ। দেবানন্দের মা থাইল্যান্ডের প্রথম রাজবংশের মেয়ে এবং তারা মূলত চীনা। আহমাদ মুসা বলল। তোমার কাছ থেকে এই কাহিনীটা না শুনলেই ভালো ছিল। এখন খুব খারাপ লাগছে। তারা পরিবার হারিয়ে, স্বাধীন জীবন হারিয়ে জঙ্গলে বাস করছে। কি দুর্ভাগ্য, বলল শাহবানুর মা। না খালাম্মা, ভাববেন না, ওরা খুব ভালো আছে। আদিবাসীদের নিয়ে তারা এক নতুন জীবন, শুধু নয়, এক সাম্রাজ্য গড়ে তুলেছে। এই সাম্রাজ্যে তারা সম্রাট। পরিবার পরিজনদের হারিয়ে পরিবারের চেয়ে অনেক বড় আদিবাসী এক সমাজকে তারা পেয়েছে। আহমাদ মুসা বলল। আহমাদ মুসার টেলিফোন বেজে উঠেছে। কথা শেষ করে আহমাদ মুসা পকেট থেকে মোবাইল তুলে নিল। সুষমা রাওয়ের টেলিফোন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, বলল সুষমা। আহমাদ মুসা বলল। ওপারের কথা শুনে আবার বলল, না, সুখবর আছে সুষমা। ওদের উদ্ধার করেছি। আমি এখন ওদের নিয়ে যাচ্ছি গ্রিন ভ্যালিতে, যেখানে আমি গত কয়েকদিন ছিলাম। না সুষমা, ওরা এখানে ভালো ও নিরাপদ থাকবে। না, ওরা অজানা অচেনা কেউ নয়, তোমার খুব আপনজন ওরা। না না, সত্যি বলছি। ঠিক আছে বলছি, আগে তুমি খালাম্মা ও শাহবানুর সাথে কথা বলে নাও। আহমাদ মুসা মোবাইল দিল সাহারা বানুকে। সাহারা বানু কথা বলল। তার কাছ থেকে মোবাইল গেল শাহবানুর কাছে। ওদের কথা আর শেষ হয় না। শাহবানুই অবশেষে বলে ফেলল সুস্মিতা বালাজির পরিচয়। বোধহয় শাহবানুর কাছে শুনে সুষমার যেন সব শোনা হল না। আহমাদ মুসার সাথে কথা বলতে চাইল। শাহবানু আহমাদ মুসাকে মোবাইল দিয়ে বলল, ভাইয়া, ওদের ব্যাপারে সুষমা আপনার সাথে কথা বলতে চাই। আহমাদ মুসা মোবাইল নিয়ে হ্যালো বলতে ওপার থেকে সুষমারাও বলল, কি ভাইয়া, শাহবানু যা বলল তা সত্যি? সে সত্যি আমার হারানো বোন? গম্ভীর ও আবেগজড়িত কণ্ঠ সুষমার। তার কথা তোমার মনে আছে? তাকে আমার মনে নেই, কিন্তু আম্মার কাছ থেকে তার কথা এত বেশি শুনি যে তিনি আমার কাছে 100 বছরেরও চেনা। আমার জন্মের পর তিনি 1 বছর আমাদের বাড়িতে ছিলেন। আম্মা বলেন
তিনি এই 1 বছরে আমাকে 100 বছরের আদর দিয়ে গেছেন। 1 বছর আমি ওর কোলেই মানুষ হয়েছি। আমার অসুখ বিসুখ কিংবা কোনো অসুবিধা হলে তিনি মেডিকেল কলেজের ক্লাসে যেতেন না, বলল সুষমা রাও। কান্না জড়িত কণ্ঠ সুষমার। হ্যাঁ সুস্মিতা, তিনি তোমাদের কথা খুব ফিল করেন। সেদিন তোমাদের কথা বলতে গিয়ে তিনি অনেক কেঁদেছেন, বলল আহমাদ মুসা। তার কথা আমার আম্মা শুনলে পাগল হয়ে যাবেন ভাইয়া। আত্মীয় স্বজনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে কত যে সন্ধান করেন তিনি আপার। ভাইয়া শাবানুদের নিয়ে যাচ্ছেন, আমাকেও আপার কাছে নিয়ে চলুন, বলল সুষমা রাও। তোমার আব্বার চোখ এড়িয়ে তোমার যাওয়া কঠিন। আমি কথা দিচ্ছি আপাকেই তোমাদের কাছে আনব, আহমাদ মুসা বলল। ধন্যবাদ ভাইয়া, আমি আমার মা সীমাহীন খুশি হব। আপনি আবার টেলিফোন নম্বর দিন, এক্ষুনি টেলিফোন করব। আহমাদ মুসা সুস্মিতা বালাজির টেলিফোন নম্বর দিল সুষমা রাওকে। ধন্যবাদ ভাইয়া, আমার সব ধন্যবাদ, সব কৃতজ্ঞতা আপনার জন্য ভাইয়া, আবেগরুদ্ধ কণ্ঠে বলল সুষমা রাও। কথা ফেরত নাও সুষমা, মানুষের ধন্যবাদ, সব কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্যে। সরি, একজন নব্য মুসলমানের ভুল হতেই পারে, আমি আমার উক্তিটি প্রত্যাহার করলাম। কিন্তু ভাইয়া, আল্লাহ তো আল্লাহই, তিনি সর্বোপরি এবং সর্বশক্তিমান, সবকিছুর নিয়ামক নিয়ন্ত্রক তিনি। আমি যে কথাটা বললাম তা বললে কি তার এই অধিকারে হস্তক্ষেপ হয়, না আরও কিছু কারণ আছে? হস্তক্ষেপ অবশ্যই হয়। সব প্রশংসা, সব ধন্যবাদ, কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য মানুষ নয়, কারণ সব ক্ষমতা মানুষের নেই। যে কাজগুলোর জন্য তুমি আমাকে ধন্যবাদ দিলে বা কৃতজ্ঞতা জানালে, সে কাজগুলো আমি করেছি বটে, কিন্তু এর কৃতজ্ঞতা কি আমার? একটা পুতুল ভালো নাচে, একটা কলম ভালো লিখে, এই ভালো নাচ, ভালো লেখার কৃতিত্ব কি পুতুল ও কলমের? তা নয়। সবাই চোখ বন্ধ করে কৃতিত্ব দেবে পুতুল কলমের নির্মাতাকে, কারণ নির্মাতায় পুতুল ও কলমকে এই ভালো কাজের জন্য তৈরি করেছে। সুতরাং আমি যে ভালো কাজগুলো করেছি, তার যোগ্যতা, তার মানসিকতা, তার সুযোগ, সামর্থ্য সবই আল্লাহর কাছ থেকে পেয়েছি। বিধায় প্রশংসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্যে। আপনি ঠিক বলেছেন ভাইয়া, কিন্তু একটা সমস্যা। মানুষের ভালো কাজের প্রশংসা আল্লাহকে দিতে হয়, তাহলে মানুষের মন্দ কাজের দায় আল্লাহর উপরই বর্তায়। হাসল আহমাদ মুসা, বলল, পুতুল ও কলমের সাথে মানুষের পার্থক্য আছে। পুতুল ও কলমের স্রষ্টা পুতুল ও কলমকে নির্দিষ্ট একটা কাজের জন্য সৃষ্টি করেছে। অন্য কোনো কাজ করার ক্ষমতা, স্বাধীনতা পুতুল ও কলমকে দেয়া হয়নি। কিন্তু মানুষকে আল্লাহ চিন্তা ও কাজ করার স্বাধীনতা দিয়েই পাঠিয়েছেন। এই সাথে মানুষের মঙ্গলের জন্যে, মানুষের এই বিশ্বের শান্তি ও স্বস্তির জন্যে ভালো ও ভালো পথকে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন যুগে যুগে পাঠানো তার নবী রাসূলদের মাধ্যমে, এবং বিধান দিয়েছেন মানুষকে ভালো কাজ করতে হবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে এই মর্মে। এ বিধান মানুষ মান্যও করতে পারে, লঙ্ঘনও করতে পারে। ভালো কাজ করতে পারে আল্লাহর প্রশংসা এজন্যই করতে হয় যে ভালো কাজ করার শক্তি সামর্থ্য যেমন আল্লাহ দিয়েছেন, তেমনি ভালো পথ ও কাজ চেনার সুযোগও আল্লাহ তাআলাই দিয়েছেন। অন্যদিকে মানুষ মন্দ কাজ করে, মন্দ পথে চলে, তখন আল্লাহর বিধান সে লঙ্ঘন করেই করে এবং কাজ করার যে শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছেন তার অপব্যবহার করে। সুতরাং কেউ মন্দ কাজ করলে ও মন্দ পথে চললে তার দায় তাকেই বহন করতে হবে, আল্লাহকে নয়। থামল আহমাদ মুসা, থেমে আবার বলল, সুষমাকে কিছু বলার সুযোগ না দিয়ে, এসব ভারী কথা এখন থাক, সাক্ষাতে হবে। এখন বলো, তেমন কোনো খবর আছে কিনা? তোমার আব্বা কি ভাবছেন শাহবানুদের ও আহমদ শাহ আলমগীরের উদ্ধারের ব্যাপারটা নিয়ে? কিছুই ভাবছেন না ভাইয়া, এসব ব্যাপারে নিজের থেকে কিছুই বলেননি তিনি। মিনিট 5 আগে তার রুমের পাশ দিয়ে আসার সময় টেলিফোনে খুব উত্তেজিতভাবে কথা বলতে শুনলাম। তিনি কাউকে গালিগালাজ করছেন এবং বলছেন, সব অপদার্থের দল এক একজন সব ওলটপালট করে দিল, আর সকলে মিলে তোমরা ঘোড়ার ঘাস কাটলে। এরপর তিনি কাউকে নির্দেশ দিলেন, ওদের নিয়ে অবশ্যই কোথাও তাকে উঠতে হবে, পোর্ট ব্লেয়ার বা অন্য কোথাও। বোটে তারা অন্য কোনো দ্বীপেও যেতে পারে। সন্দেহজনক সকল স্থানে তোমরা অভিযান চালাও। আমি বলে দিয়েছি, পুলিশ তোমাদের সাহায্য করবে। থামল সুষমা রাও। খুব মূল্যবান খবর দিলে তুমি সুষমা। আমার অনুমান মিথ্যা না হলে
আমাদের ব্যাপারে ওই নির্দেশ তিনি কাউকে দিয়েছেন। আমার মনও এরকম কিছু বলছে ভাইয়া। তার মানে আব্বা কি? কথা শেষ না করেই থেমে গেল সুষমা রাও। সুষমা, প্রমাণহীন কোনো সন্দেহ নিয়ে অযথা মন খারাপ করো না। কিন্তু ভাইয়া, আমার মনে সন্দেহ ক্রমে দৃঢ় হচ্ছে যে আমার কাছ থেকে আহমদ শাহ আলমগীরকে আলাদা করার জন্যেই তাকে সরিয়ে ফেলা হয়েছে। শেষের কথাগুলো তার কান্নায় রুদ্ধ হয়ে গেল। ধৈর্য ধরো সুষমা, আহমদ শাহ আলমগীর সম্পর্কে সুখবর আমি শীঘ্রই তোমাকে দিতে পারব। ধন্যবাদ ভাইয়া, আল্লাহ আপনাকে সাহায্য করুন। আপনার সাথে সাক্ষাৎ না হলে অবস্থা আমাকে পাগল করে ফেলত। আল্লাহর পরেই আপনার উপর আমার ভরসা। ধন্যবাদ বোন, এখন কথা শেষ করি। আব্বার ওই নির্দেশ নিয়ে আপনি কি ভাবছেন? আপনাদের অনেক সাবধান হতে হবে। আমি খুব দুশ্চিন্তায় আছি। আপনি সময় না পেলে শাবানু যেন আমার সাথে যোগাযোগ রাখে। আমি ওই বিষয়ে সিরিয়াসলি ভাবা শুরু করে দিয়েছি, তুমি চিন্তা করো না। তোমার কথা আমি শাবানুকে বলবো। রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওপার থেকে বলল সুষমা রাও। আহমদ মুসা মোবাইল রাখতেই উদ্বিগ্ন কণ্ঠে বলল সাহারা বানু, সুষমা রাও, কি খবর দিল বেটা? আমাকে কি বলার জন্য বলল সুষমা? মা সাহারা বানু থামতেই বলল শাহবানু, সুষমা তোমাকে ঘন ঘন টেলিফোন করতে বলেছে। আর খালাম্মা, সুষমার খবরটা হলো ওরা আমাদের খোঁজার জন্য চারদিকে ঝাঁপিয়ে পড়েছে, বলল আহমদ মুসা। আমাদের দুর্ভাগ্য, কিন্তু সুষমা এ বিষয়টা এত তাড়াতাড়ি জানল কি করে? বলল সাহারা বানু। কমিনিট আগে তার আব্বা কারোর সাথে টেলিফোনে যে কথাগুলো বলেছিল তার থেকে সুষমা এটা বলেছে, বলল আহমদ মুসা। এত তাড়াতাড়ি বিষয়টা তার আব্বাই বা জানল কি করে? এমন কথা তিনি বলবেনই বা কেন? বলল সাহারা বানু, তার কপাল কুঞ্চিত। আহমদ মুসা ম্লান হাসল, বলল খালাম্মা, আপনি যে প্রশ্ন তুলেছেন তা খুব বড়। আমার ধারণা সত্য না হোক, কিন্তু মনে হচ্ছে কি জানো, আহমদ শাহ আলমগীরের হারিয়ে যাওয়ার পেছনে সুষমার আব্বার হাত থাকতে পারে। যে অন্য বর্ণে বিয়ে করায় ভাগ্নিকে ত্যাগ করতে পারে, সে লোক নিজের মেয়েকে ভিন্ন ধর্মের ছেলের হাত থেকে বাঁচানোর জন্যে ভিন্ন ধর্মের ছেলের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে আমাদের কিডন্যাপের সাথে তিনি জড়িত থাকতে পারেন, বলল সাহারা বানু। খালাম্মা, আপনি যেটা বলেছেন সেটা ঘটতে পারা যুক্তির মধ্যেও আসে, কিন্তু আমি ভাবছি তিনি আরও বড় কিছুর সাথে জড়িত। সেটা কি? সাহারা বানুর প্রশ্ন। একটা হিংস্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে তিনি জড়িত। এই গোষ্ঠীর হাতে এ পর্যন্ত আন্দামানের কয়েক ডজন মুসলিম যুবক প্রাণ দিয়েছে। আহমদ মুসার মুখের কথা শেষ না হতেই তার মোবাইলটা আবার বেজে উঠল। মোবাইল আবার তুলে নিল আহমদ মুসা। সুস্মিতা বালাজির টেলিফোন। খুশি হল সে। তাকে টেলিফোন করা দরকার মনে করেছিল সে। হ্যালো, আসসালামু আলাইকুম আপা, বলল আহমদ মুসা। ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই, আপনাদের ওয়েলকাম। শাহবানুরা আসছে জেনে খুব খুশি হয়েছি আমরা। আমি আপনাকে টেলিফোন করব মনে করেছি। আপনি জানলেন কি করে যে আমরা আসছি? সুষমা টেলিফোন করেছিল। এটা ছিল আমার জন্য এক ঐতিহাসিক আনন্দের ঘটনা। সেই 1 বছরে দেখেছিলাম তাকে, দেখলাম সে সব জানে, সব শুনেছে। আপনার কাছ থেকে টেলিফোন নম্বর পেয়েও আমি তাকে টেলিফোন করিনি, সে আমাকে চিনতে পারে কিনা এই চিন্তায়। কিন্তু তার সাথে কথা বলে মনে হলো আমরা যেন একদিনের জন্যও আলাদা হয়নি। আপনাকে ধন্যবাদ, আপনার জন্য এই আনন্দ, এই মিলন সম্ভব হলো। ওয়েলকাম আপা, আপনারা কেমন আছেন? ভালো। গতকালের ঘটনার আর কোনো প্রতিক্রিয়া আছে? খারাপ নেই, ভালো প্রতিক্রিয়া হলো। আপনাকে আদিবাসীরা দেবতা ভাবতে শুরু করেছে। ভাই সাহেব কি আশেপাশে আছেন? আছেন, দিচ্ছি, সুস্মিতা বালাজি বলল। হ্যালো ভাই সাহেব, কেমন আছেন? ভালো। আপনাকে কনগ্রাচুলেশনস সাকসেসফুল মিশনের জন্যে। সত্যি আল্লাহ আপনাকে খাসভাবে সাহায্য করেন, বলল ড্যানিস দেবানন্দ। আলহামদুলিল্লাহ। আপনাকে একটা অনুরোধ করব।
অনুরোধের প্রশ্ন কেন? বলুন কি? হাইওয়ে থেকে ভ্যালিতে ঢোকার পথে ভ্যালির মাঠটায় এবং ভ্যালি উপকূলে ল্যান্ডিং ডকটায় আপনি পাহারা বসান। তাদের বলুন অপরিচিত লোকদের দেখলে যেন আপনাদের খবর দেয়। কেন? আপনি কি কোনো আশঙ্কা করছেন? সেরকম কিছু নয়, তবে আমার মন বলছে আমাদের সাবধান হওয়া দরকার। যদি সেরকম হয় তাহলে আমরা কি করব? লোকদেরকে একত্রিত করবেন, যারা আসবে তাদেরকে সার্চ করতে দেবেন, আমাদের না পেলেই তারা চলে যাবে। আরেকটা বিকল্প হলো লোকদের একত্রিত করবেন সশস্ত্রভাবে এবং যারা আসবে তাদের প্রতিহত করবেন। আপনার বিকল্পটাই গ্রহণযোগ্য। শঙ্করাচার্যের লোকেরা যদি ভ্যালিতে আসেই তাহলে গতকালের ঘটনার তারা প্রতিশোধ নেবে। তাছাড়া আমাদের যদি চিনতে পারে তাহলে তো অবস্থা আরও খারাপ হবে। সুতরাং বাধা দেওয়াটাই ভালো। ঠিক আছে, আমি আপনার সাথে একমত। তবে ভাই সাহেব, ভ্যালিতে যদি কেউ যাই তাহলে চূড়ান্ত পর্যায়ে ঘটনাকে ডিল করার চেষ্টা করবেন, অথবা যারা যাবে তার আপনার প্রস্তুতির বিষয়ে জানার আগেই তাদের শেষ করতে পারলে সেটাই ভালো হবে। এখানেও আপনার দ্বিতীয় প্রস্তাব বেশি গ্রহণযোগ্য, তবে অবস্থা অনুসারে আমাদের ব্যবস্থা নিতে হবে। ভাই সাহেব, এখন 9:30, আমার খুব তাড়াতাড়ি পৌঁছে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ছোট ভাই, দোয়া করুন আমার শান্তির ভ্যালিটাকে আল্লাহ যেন রক্ষা করেন। আমিন, বলল আহমাদ মুসা। তাহলে রাখি, আপনারা আসুন। খোদা হাফেজ। আহমাদ মুসা মোবাইল রাখল। শাহবানু, শাহরাবানু, তারিক সবারই মুখ উদ্বেগাকুল। আহমাদ মুসার কথায় তারা বুঝেছে যে ভ্যালিতে তারা যাচ্ছে সেখানেও বিপদ। আহমাদ মুসা মোবাইল রাখতে শাহরাবানু বলে উঠল, বেটা, সেখানে কিছু হয়েছে? কোনো বিপদ ঘটেছে? খালাম্মা, এ নিয়ে চিন্তা করবেন না, আমরা বিপদের মধ্যেই আছি। যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, আবার কিছু নাও ঘটতে পারে। আমি ওদের একটা আশঙ্কার কথা বলেছি যাতে ওরা সতর্ক থাকে। আহমাদ মুসা বলল, আল্লাহ সহায় হন, কিছু যেন না ঘটুক বেটা, বলল শাহরাবানু। আহমাদ মুসা হাসল, বলল, খালাম্মা, কিছু একটা ঘটা দরকার। ওদের আমাদের পথ রোধ করে দাঁড়ানো দরকার। তাহলে না বুঝব আমরা ঠিক পথে চলছি এবং আরও সামনে এগোনো আমাদের পক্ষে সম্ভব হবে। যদি তারা আমাকে ওদের হাতে আত্মসমর্পণের জন্যে এখানে আসতে বাধ্য না করত, তাহলে এত সহজে ও এত তাড়াতাড়ি আপনাদের উদ্ধার করা সম্ভব হতো না। তাই বলে বিপদকে ওয়েলকাম করছেন স্যার? আলোচনায় শরিক হলো তারিকও। বিপদকে নয় তারিক, শত্রুপক্ষ অন্ধকার থেকে সামনে এসে দাঁড়াক, সেটাই কামনা করছি। তাতে নতুন কিছু জানাও যেতে পারে। আহমাদ শাহ আলমগীর এখনও উদ্ধার হয়নি। আমি অনুমান করি কোথায় তাকে রাখা হয়েছে, কিন্তু সেটা নিশ্চিত নয়। আরও নিশ্চিত হওয়া যায় কিনা এবং ওই জায়গা সম্পর্কে আরও খবর জানা যায় কিনা দেখতে হবে। তাকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হলে তাকে বাঁচানো কঠিন হতে পারে। আমি বুঝতে পারছি না আহমাদ শাহ আলমগীরের ব্যাপারে তারা এত সিরিয়াস কেন? শুধু সুষমা রাওয়ের কারণ হতে পারে না? রহস্যের কেন্দ্রে পৌঁছতে। আহমাদ মুসার কথার মাঝখানে কথা বলে উঠল শাহরাবানু। বলল সে, সরি বেটা, একটা সাংঘাতিক কথা মনে পড়ে গেছে। আগে এটা শোনো, তোমার জিজ্ঞাসার জবাব এতেই পেতে পারো। মুহূর্তখানেক থেমে শাহরাবানু বলা শুরু করল, শঙ্করাচার্য লোকেরা আমাদের অনেক জিজ্ঞাসাবাদ করেছে। এর মধ্যে একটা বাক্সের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে সবচেয়ে বেশি। বলেছে ওই বাক্স না পেলে আহমাদ শাহ আলমগীর কিংবা তোমাদের কাউকে আমরা ছাড়ব না। তোমাদের ধরাই হয়েছে এই বাক্স আদায়ের জন্যে। আহমাদ শাহ আলমগীর তার চোখের সামনে তার মা বোনের মর্মান্তিক পরিণতি দেখবে, যাতে মুখ খুলতে বাধ্য হবে। আবার তোমরা তোমাদের চোখের সামনে আহমাদ শাহ আলমগীরের মর্মান্তিক পরিণতি দেখবে এবং তোমাদেরও মুখ খুলতে হবে। এসবের আগেই তোমরা যদি বাক্সের সন্ধান দাও তাহলে তোমরা সকলেই বেঁচে যাবে। বাক্সের কথা শুনে আমি বিস্মিত হয়েছিলাম। কোন বাক্সের কথা বলছে আমরা বুঝতেই পারিনি। আমি বললাম, কোন বাক্সের কথা বলছেন আপনারা? কি আছে তাতে? জবাবে ওদের সর্দার লোকটি,
ইংরেজিতে বলল, চন্দন কাঠের একটি বাক্স, ওতে আছে আমাদের ঋষি রাজা শিবাজির তৈরি মহামূল্যবান একটি দলিল, মোগল ধনভাণ্ডারের একটা নকশা এবং আরও কিছু। আমি বলেছিলাম, এই বাক্স তো আমরা দেখিনি, বাক্সটি আপনাদের কাছেই আছে। আন্দামানে আপনাদের প্রথম পুরুষ মোগল শাহজাদা ফিরোজ শাহ যখন কয়েদি হিসেবে আন্দামানে আসেন, তখন তার সাথে চন্দন কাঠের বাক্সটি ছিল। শত বিপদে সবকিছু ছাড়তে হলেও তিনি বাক্সটি ছাড়েননি। তিনি কি বাক্সটিকে পারিবারিকভাবে হেফাজত না করে পারেন? পারেন না। অতএব বাক্সটি আপনাদের কাছেই আছে, এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। আমি তখন বলি, কিন্তু আমরা কেউ তো জানি না। সে বলে, জানেন কিনা সেটা দেখা যাবে। কাল সকালে এক ভয়ঙ্কর শয়তান আমাদের কাছে আত্মসমর্পণ করছে। তারপর সবাইকে প্যাক করে আহমদ শাহ আলমগীরের কাছে নিয়ে যাব। তখন দেখব আহমদ শাহ আলমগীরের মা বোনের অপমান কতটা সে সহ্য করতে পারে, আর তোমার চোখের সামনে সন্তানের আকাশ ফাটানো আত্মচিৎকার কতটা সহ্য করতে পারো সেটাও দেখব। সে যেতে উদ্যত হয়ে আবার বলে, হ্যাঁ, আরেকটা সুখবর শোনো। এই যদি কালকে আত্মসমর্পণ না করে, তাহলে এক মহা ঘটনার জন্য তৈরি থাকো। তারপর চলে যায় সে। আহমদ মুসা চোখ নিচু করে গম্ভীর মনোযোগ দিয়ে শুনছিল সাহারা বানুর কথা, বাক্সের কথা, বাক্সের ভিতরে জিনিসের কথা। ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছিল তার। তাহলে শঙ্করাচার্যের এই রক্ত মিশনের সাথে শুধু আন্দামানের ব্যাপার নয়, ইতিহাসের একটি বিষয় এবং অর্থযোগও রয়েছে। তার বিস্ময়ে জাগল, মোগল অর্থভাণ্ডার কি এখনো গোপনই রয়ে গেছে? তার মানে, তার মনে পড়ল রাশিয়ার জারদের গুপ্তধনের কথা। তাহলে সব রাজবংশই কি তাদের জন্য গোপন অর্থভাণ্ডার গড়ে তোলে? হতে পারে। এটাই সে সময়ের চলমান বাস্তবতা। তার মনে আরও প্রশ্ন জাগল, শিবাজির মহামূল্যবান দলিল মোগলদের বাক্সে কেন? কি আছে ওতে? আর ফিরোজ শাহ এত বিপদের মধ্যেও বাক্সটি ছাড়লেন না কেন? সাথে করে তা নিয়ে এলেন আন্দামানে। এসব চিন্তায় নিজেকে প্রায় হারিয়ে ফেলেছিল আহমদ মুসা। সাহারা বানু থামলেও তাই কথা বলতে দেরি হলো আহমদ মুসার। চিন্তায় ছেদ টেনে কথা বলল সে। বলল, খালাম্মা, আমার মনে হচ্ছে বাক্সের কথাটা ওরা ঠিকই বলেছে। আহমদ শাহ আলমগীরকে বন্দি করে রাখার একটা বড় কারণ এটাই। কিন্তু বেটা, কোনো চন্দন কাঠের বাক্স তো আমরা দেখিনি, সাহারা বানু বলল। কিছু মনে করবেন না খালাম্মা, এটা একটা বংশীয় গোপনীয়তার ব্যাপার। এমন কি হতে পারে যে আপনি জানেন না, কিন্তু আহমদ শাহ আলমগীর জানে? বলল আহমদ মুসা। সঙ্গে সঙ্গে উত্তর দিল না সাহারা বানু, ভাবছিল সে। একটু পর বলল, তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছ। রাজা বাদশাদের এটা শুধু ট্র্যাডিশন নয়, আইনও। উত্তরাধিকার সূত্রে আহমদ শাহ আলমগীর এমন কিছু পেতেও পারে। কিন্তু একটা বিষয়, আহমদ শাহ আলমগীরের পিতার এমন কোনো বিশেষ বা গোপন স্থান ছিল না যেখানে সে একটা জলজন্ত বাক্স সংরক্ষণ করবে, অথচ আমি তা জানতে পারব না। এমনও তো হতে পারে বাক্সটি দৃশ্যমান কোনো স্থানে নেই, বাড়ির ভেতরে বা বাইরে কোনো অদৃশ্য জায়গায় ওটা রেখেছিলেন ফিরোজ শাহ। ফিরোজ শাহ থেকে উত্তরাধিকার সূত্রে বিষয়টা সবাই জেনেছে, এবং এই নিয়মে আহমদ শাহ আলমগীর জেনেছে তার পিতার কাছ থেকে। আহমদ মুসা বলল, ঠিক বলেছ বেটা। বাক্সের বিষয়টা যদি সত্য হয়, তাহলে এটাই ঘটেছে। বলে একটু থামল সাহারা বানু। একটা ঢোক গিলে আবার বলল, আল্লাহর হাজার শুকর, তারা আমাদের বন্দি করে আহমদ শাহর কাছে নিয়ে যেতে পারেনি। আমাদের ক্ষতি দেখলে সে ওদেরকে বাক্সের কথা বলেও দিতে পারত। ঠিক খালাম্মা, এটা একটা বড় বাঁচা, বলল আহমদ মুসা। আমরা বাঁচলাম, কিন্তু ভাই আর কি হবে? তার উপর তারা প্রতিশোধ নিতে পারে কিছু যদি ঘটে যায়, কম্পিত কণ্ঠে বলল শাহবানু। কোনো ভয় নেই শাহবানু, আমি নিশ্চিত ওই বাক্স পাওয়া পর্যন্ত আহমদ শাহ আলমগীরকে তারা অবশ্যই বাঁচিয়ে রাখবে। আহমদ মুসা বলল, বাক্সের ব্যাপারটা কি সত্যি ভাইয়া? শাহবানু বলল, বিশ্বাস করা বিশ্বাস না করা কোনো দিকেই সুনির্দিষ্ট কোনো প্রমাণ আমার কাছে নেই, তবে এরকম কিছু থাকা আমি অস্বাভাবিক মনে করি না। কোথায় খোঁজা যেতে পারে সে বাক্স? বলল শাহবানু। বাক্স খোঁজার তাদের কাজ, আমাদের কাজ হলো আহমদ শাহ আলমগীরকে পাওয়া।
তবে এই বাক্সটা সন্ধান করতে চাই। বাক্সটার সাথে দুটি ইতিহাস জড়িত, এক মোগলদের, দুই শিবাজির। আমার মতে বাক্সের মোগল ধনভাণ্ডারের চাবি ও নকশার চেয়ে শিবাজির দলিলটা বেশি গুরুত্বপূর্ণ। শোনার পর থেকে ওই দলিলটার প্রতি আমার লোভ বেড়ে গেছে। আহমাদ মুসা বলল, আপনার ভেতর কি কোনো প্রকার লোভ আছে ভাইয়া? শাহবানুর প্রশ্ন, তার ঠোঁটে ম্লান হাসি। কেন, আমি মানুষ নই? মানুষ বলেই অন্য মানুষের যা আছে আমারও তা থাকবে, কিন্তু মানুষ বলে সবকিছু সবার মধ্যে সবসময় থাকে না। তা কি স্বাভাবিক ভাইয়া? মৌলিক মানবীয় বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই এটা স্বাভাবিক, কিন্তু পার্থক্য যেটা দেখা যায় সেটা মেধা ও অনুশীলনগত কারণের ফল। অনুশীলন এমনকি মেধার ঘাটতি পূরণ করে। সুতরাং শিক্ষা ও চর্চা মানুষে মানুষে বিরাট পার্থক্য তৈরি করে, আবার তেমনি পার্থক্য দূরও করে। আপনার ছাত্র অনুশীলন শুরু করেছে, দেখা যাক পার্থক্য কতটা দূর করে। হাসল আহমাদ মুসা, বলল, দেখা তো শেষ হয়ে গেছে শাহবানু। তার বন্দী হওয়া থেকে উদ্ধার পর্যন্ত সে সাহসের পরিচয় দিয়েছে। পুনরায় তোমাকে উদ্ধার করার সময় এক কঠিন মুহূর্তে ঠিক সময়ে সে গাড়ি নিয়ে হাজির হয়েছিল। তারপরেই বোট চালানোর দায়িত্ব সে নেওয়া পর্যন্ত সংঘাতকালীন সব পর্যায়ে সে তার দায়িত্বের অংশ ঠিকঠাক পালন করেছে। আমি তার হাতে রিভলভার তুলে দেইনি। সবার হাতে রিভলভার উঠুক আমি তা চাই না, তোমাদেরও চাওয়া উচিত নয়। কিন্তু ভাইয়া, রিভলভারের ব্যবহারই কিন্তু আমাদের উদ্ধার করতে এবং এ পর্যন্ত নিরাপদে পৌঁছাতে সাহায্য করেছে, বলল শাহবানু। ঠিক এই লক্ষ্য অর্জনের জন্য রিভলভারের যেটুকু ব্যবহারের প্রয়োজন ছিল তার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছিলেন। প্রয়োজনকালে সময়ের জন্য প্রস্তুতি তো তাহলে অপরিহার্য, শাহবানু বলল। তার মানে তুমি তারিকের হাতে রিভলভার তুলে দেবেই, এটাই স্বাভাবিক। মোগল রক্তের সাথে তাদের সামরিক বৈশিষ্ট্য অবিচ্ছেদ্য। কিন্তু ভাইয়া, রিভলভার হাতে দেওয়ার চেয়ে তুলে নেওয়াটাই বেশি স্বাভাবিক, হাসল আহমাদ মুসা। বলল, তারিককে উদ্দেশ্য করে, এবার তুমিই জবাব দাও তারিক, নিজের বোঝাটা নিজেই বহন করা উচিত। আহমাদ মুসা বলল, ধন্যবাদ স্যার, বলে একটু থামল। শুরু করল পরক্ষণেই। অস্ত্র হাতে তুলে নেয়া মোগল ট্র্যাডিশনে আছে। মোগল সম্রাজ্ঞীরা মোগল সম্রাটের হাতে তলোয়ার তুলে দিতেন যুদ্ধযাত্রার সময়। বিব্রতকার একটা ভাব দেখা দিল শাহবানুর চোখে মুখে। লাল হয়ে উঠেছে তার মুখ। বলল, ওটা একটা আনুষ্ঠানিকতার ব্যাপার। যুদ্ধযাত্রার সময় ওটা একটা বাড়তি উৎসাহের বিষয়। সম্রাটরা কিন্তু যোদ্ধা হিসেবে সম্রাজ্ঞীর কাছ থেকে অস্ত্র পেয়েছেন। অস্ত্র হাতে পাওয়া যোদ্ধা হওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই কোনো বাধা সৃষ্টি করবে না। বোটের সামনের দিকে চোখ নিবদ্ধ রেখেই বলল তারিক। যোদ্ধা হওয়া যায় না কিংবা বাধা সৃষ্টি হওয়ার কথা আমি বলিনি। আমার বলার বিষয় হলো মানসিকতা। যুদ্ধ বা সংগ্রামের জন্যে নিজেই প্রস্তুত হওয়া এবং অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার মধ্যে মানসিকতার বিরাট পার্থক্য রয়েছে, বলল শাহবানু। যুদ্ধ বা সংগ্রামের যে মুখোমুখি হয়নি, যুদ্ধ সংগ্রামের যে সুযোগই পায়নি, তার ক্ষেত্রে প্রস্তুতির প্রশ্নটাই ওঠে না, বলল তারিক। শাহবানু একটু হাসল, বলল, সরি, আমার কথা টার্গেটেড নয়, আমি নীতি কথা বলেছি। আমি সবসময় মনে করি আজ মুসলমান তো বটেই, প্রতিটি নাগরিকেরই তিনটি দায়িত্ব পালন করা দরকার। এক, সে যোদ্ধা হবে, দেশ ও জাতির জন্য ডাক পড়লে সে যেন যুদ্ধে যেতে পারে। দুই, সে পুলিশ হবে, যেন সে সমাজে আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। এবং তিন, সে সংসদ ধর্ম পালনকারী একজন পরিপূর্ণ গৃহস্থ হবে। এই বৈশিষ্ট্যের অধিকারী হবার প্রস্তুতি তাকে সব সময় সম্পূর্ণ করে রাখতে হবে। ধন্যবাদ শাহবানু, বলল আহমাদ মুসা উচ্ছ্বসিত কণ্ঠে। আহমাদ মুসার সাথে ধন্যবাদ দিল তারিকও। তুমি চমৎকার একটা তত্ত্ব সামনে এনেছ শাহবানু, আহমাদ মুসা বলল। এটা আপনার কথা, আমি নতুন করে বললাম মাত্র। কোনো এক ঘটনায় আপনি এই কথাটা বলেছিলেন। ইন্টারনেট থেকে আমি ও ভাইয়া এটা মুখস্থ করেছিলাম, বলল শাহবানু। ইন্টারনেটে এটা আমি পড়িনি, কেউ বলেওনি, আমি জানতামও না। জানলে যোদ্ধা হওয়ার প্রস্তুতি অবশ্যই নিতাম, তারিক বলল। আমাদেরকে কেউ বলেনি,
আমরা ব্রাউজ করে বের করেছি, বলল শাহবানু। তোমাদের ধন্যবাদ শাহবানু, আমার নিজের জন্য সরি, তারিক বলল। তারিকের কথা শেষ হতে আহমাদ মুসা বলে উঠল, সরি নয় তারিক, জানার জন্য ওটা কোনো অপরিহার্য বিষয় নয় যে দুঃখ করতে হবে। যা হোক, তোমাদের সংক্ষিপ্ত বিতর্ক ভালো হয়েছে। তোমরা দুপ্রান্তে থাকলে কোনো বিতর্ক জমবে ভালো, তবে কথা পরোক্ষ হয়েছে, সরাসরি হলে আরও ভালো হতো। তুমি নতুন শুনছো তো বেটা, ওরা এভাবেই কথা বলে। তারিক খুব শান্ত ছেলে, ভালো ছেলে, শুধু আত্মরক্ষা করে চলায় ওর অভ্যাস, সাহারা বানু বলল। তার মানে আমি ভালো নয় বলছো আম্মা? সাহারা বানু কথা বলার জন্য মুখ খুলেছিল। আহমাদ মুসা তার আগেই বলে উঠল, আমার বোন এমন হতেই পারে না। মা যখন নিজের সন্তানের সামনে অন্য ছেলেমেয়ের প্রশংসা করেন, তখন স্বতঃসিদ্ধ হয়ে যায় যে সে মা নিজের ছেলের গুণগুলোকে অন্যের মধ্যে দেখতে চান। সবাইকে যিনি ভালোবাসেন তাকে এভাবে ভাবতে হয় ভাইয়া, বলল শাহবানু, তার কণ্ঠ গম্ভীর। শাহবানু থামতেই তারিক বলল, দুর্লভ এ গুণ শাহবানু। শাহবানু তাকালো তারিকের দিকে, তার মুখ গম্ভীর হয়ে উঠেছে। কিছু বলার জন্য মুখ খুলেছিল, তার আগে আহমাদ মুসা বলল, এসব কথা এখন থাক, এসব অন্যদিকে একটু মনোযোগ দেই, বলে তারিকের দিকে তাকিয়ে বলল, তারিক, বোটের মাথার উপরের কাভারটা আনফোল্ড করে দাও। উপর এবং আশপাশ কোথাও থেকে আমাদের কেউ দেখতে পাক তা চায় না। আমরা তো সাগর দিয়ে চলেছি স্যার, আমাদের দেখবে কে? বলল তারিক। টেলিস্কোপিক বায়োনোকুলারের শক্তির কথা তোমার জানার কথা। পোর্ট ব্লেয়ারের উপকূলে বসে তোমার জামার রং পর্যন্ত কেউ বলে দিতে পারে। সরি স্যার, বলে তারিক বোটের কাভার আনফোল্ড করার বোতাম টিপে দিল। ঢেকে গেল বোটের উপরটা। তার সাথে চারদিক থেকে ঝালর নেমে এসে পাশের অনেকটা ঢেকে দিল। আহমাদ মুসা চেয়ারে গা এলিয়ে দিল। বেটা, বাক্সের ব্যাপারটা আমার মাথা থেকে যাচ্ছেই না। তুমি কি এ নিয়ে আর কিছু ভেবেছ? আমার কিছু ভাবার দেখছি না। আপনি এ ব্যাপারে কিছু ভাবতে পারেন। আমি নিশ্চিত বাক্সটি আপনাদের বাড়িতেই আছে। হতে পারে সেটা বাইরের কোনো লকারে অথবা ভেতরের কোনো লকারে। ভেতরের লকারে? সাহারা বানু বলল। ভেতরের লকার অর্থ বাড়ির দেয়াল বা ফ্লোরে কোনো লকার রয়েছে। হতে পারে বাড়ি নির্মাণের সময় সেটা তৈরি করা হয়। আমি কিছু জিজ্ঞাসা করছি, দয়া করে সেটার উত্তর দিন, আহমাদ মুসা বলল। বলো বেটা, সাহারা বানু বলল। আহমাদ মুসা প্রশ্ন শুরু করল। শুরু হলো আলোচনা। নিঃশব্দে এগিয়ে চলল মোটর বোটটি।